সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নর্মাল ডেলিভারির জন্য আপনি আপনার হসপিটাল ব্যাগ যেভাবে গুছাবেন সেই সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। আর এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে নেওয়া, অর্থাৎ আমার প্রেগনেন্সি জার্নিটা কেমন ছিল, আমি কি কি সমস্যায় পড়েছি, কিভাবে ওভারকাম করেছি, কি কি টিপস এবং ট্রিক্স মেনটেন করার কারণে আমার নর্মাল ডেলিভারি হয়েছে, তার সব কিছুর A to Z আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তাই আমার চ্যানেলটি যদি আপনারা একবার ভিজিট করেন তাহলে আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব নর্মাল ডেলিভারির জন্য আপনি আপনার হসপিটাল ব্যাগ যেভাবে গুছাবেন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে হসপিটাল ব্যাগ তো হসপিটাল ব্যাগই, এটা আবার নর্মাল কি, আবার সিজার কি? না, এখানে একটু ভিন্নতা আছে। ভিন্নতাটা হচ্ছে আপনি যখন সিজারের পেশেন্ট থাকবেন তখন কিন্তু আপনাকে হসপিটালে স্টে করতে হচ্ছে, বাট যখন নর্মাল ডেলিভারি তখন কিন্তু আপনাকে হসপিটালে স্টে করতে হচ্ছে না। সো আপনি নর্মাল ডেলিভারি হয়ে থাকলে অযথা বেশি কিছু ক্যারি করার দরকার নেই। সিজারের ক্ষেত্রে হয়তো ক্যারি করতে হয়, কিন্তু নর্মাল ডেলিভারিতে কোনো অযথা প্রয়োজন হয়ই না। আমিও যখন প্রেগনেন্ট ছিলাম এবং হসপিটালে গিয়েছিলাম, আমি অনেক কিছু শুনে, অনেকের অনেক কিছু জেনে আমি অনেক অযথা কিছু নিয়েছি যেগুলো একদম প্রয়োজনই হয়নি, বাস্তবে কোনো প্রয়োজন হয়নি। আর প্রয়োজনীয় অনেক কিছু ফেলে গিয়েছি যেগুলো ওই মুহূর্তে অ্যারেঞ্জ করাটা অনেক কঠিন হয়ে গিয়েছিল। তাই আমার মতো সিচুয়েশনে যেন আপনাদেরকে না পড়তে হয়, সেজন্যই আমার আজকের এই প্রচেষ্টা। এবার বকবক বন্ধ করে আসল কথায় চলে যাই। নর্মাল ডেলিভারির জন্য আপনি যখন হসপিটাল ব্যাগ গুছাবেন তখন আপনি অবশ্যই 2-3টি ম্যাটারনিটি ড্রেস, যেমন ধরুন ম্যাক্সি পেটিকোট, ব্যাগে রেখে দেবেন এক্সট্রা। কেননা আপনার ডেলিভারির পরে আপনার যে পরনের ম্যাক্সি পেটিকোটগুলো থাকবে এগুলোতে তো ব্লাড লেগে যাবে, এগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হবে, নতুন ম্যাক্সি পেটিকোটের প্রয়োজন হবে। তাই 2-3টে এক্সট্রা রেখে দিন আপনার জন্য। এরপরে আপনি আপনার জন্য ব্যাগে একটা প্যাড রেখে দিন, প্যাডের একটা প্যাকেট রেখে দিন। কেননা ডাক্তাররা আপনাকে তো প্যাড পরিয়ে দেবেই, ঠিক আছে, কিন্তু অনেক সময় হয় কি যে ওই প্যাডটা খুলে যেতে পারে বা আপনার অস্বস্তি লাগতে পারে বা ওই প্যাডগুলোতে আপনি কমফোর্টেবল নাও হতে পারেন, তখন আপনার নিজের যে প্যাড থাকবে আপনার কাছে সেটা আপনি পরে নিতে পারবেন। এরপরে অবশ্যই 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 আপনি হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে সঙ্গে রাখবেন, কেননা এই সময় আপনার হাতটাকে আপনি ডিসইনফেক্ট করে নিতে পারবেন। আপনারা তো জানেনই হসপিটালে কত ধরনের রোগ জীবাণু ঘুরে বেড়ায়, তাই না? আর মাস্ক, ডেফিনেটলি আপনি মাস্ক পরে থাকবেন। আপনি ডেলিভারি রুমে থাকেন আর ডেলিভারি রুম থেকে বেরিয়ে যান, আপনি আপনার কেবিনে যান, সবসময় মাস্ক ইউজ করবেন। কেননা আপনারা তো জানেন যে হসপিটালে অনেক রোগ জীবাণু ভেসে বেড়ায় কিন্তু, তাই আপনি অলওয়েজ মাস্কটা পরে থাকবেন। আর যেহেতু এই সময় আপনি দুর্বল থাকবেন, সেরকম শারীরিক শক্তি কম থাকবে, আপনি মাত্র ডেলিভারি করলেন, সো আপনার শক্তি তো কম থাকাটা স্বাভাবিক, তাই না? তাই রোগ জীবাণু দ্রুত আপনাকে এফেক্ট করতে পারে আর আপনার থেকে বাবুরও হতে পারে, সেজন্য অবশ্যই মাস্ক আপনি ইউজ করবেন। আর হ্যান্ড স্যানিটাইজার তো অবশ্যই ইউজ করবেনই, সবসময় হাত ধুতে থাকবেন, এটা আপনার জন্য সুবিধে হবে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে খাবার। হ্যাঁ, আমি আবারও বলছি খাবার। অবশ্যই দুধ এবং সেদ্ধ ডিম নিয়ে যাবেন সঙ্গে, কেননা ডেলিভারি পরে আপনি অনেক দুর্বল ফিল করবেন, অনেক কষ্ট হবে আপনার। আর যেহেতু জন্মের 1 ঘন্টার মধ্যে বাচ্চাকে শাল দুধটা খাওয়াতে হবে, তাই আপনি কিন্তু ডেলিভারি পরে আপনাকে যখন কেবিনে দেওয়া হবে তখন আপনি দুধ আর ডিম খেলে ইনস্ট্যান্ট শক্তি পাবেন। আর ফল তো নিয়ে যাবেনই, সেই সাথে শুকনো যে খাবারগুলো আছে, যেটা আপনি মনে করেন যে ওই মুহূর্তে আপনাকে শক্তি যোগাবে ভালো, ওই টাইপের খাবারগুলো আপনি অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। একটা ছোট তোয়ালে নিয়ে যাবেন, এতে আপনি হাত ধুয়ে হাত মুছতে সুবিধা পাবেন। গ্লাস আর প্লেট নিতে কিন্তু ভুলবেন না, এতে করে গ্লাস প্লেটে করে আপনি খাবারটা ভালোভাবে খেতে পারবেন। আর জলের বোতল তো নেবেনই, সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না। আর সেই সাথে আরেকটা কথা হচ্ছে বাবুর ব্যাপারে সতর্কতা। যদি শীতকাল হয়ে থাকে তাহলে তো 100% প্রিপারেশান নেবেনই, গরমের দিন হলেও নেবেন, কিন্তু শীতকালে একটা সতর্কতা অবলম্বন করবেন, ওর কানটা ঢেকে দেবেন। কেননা আমার বাচ্চার কিন্তু জন্মের পরেই ঠান্ডা লেগে গিয়েছিল, কারণ আমি ওর কানটা ঢাকিনি, সেই জন্য আপনি আমার মতো এই ভুলটা একদম করবেন না। ওর কানটা ভালো করে ঢেকে দিবেন, শীতকাল হলে ওকে ভালো করে ঢেকে রাখবেন। আর আরেকটা সতর্কতা হচ্ছে যে অনেকে এই সময় ডায়পার পরায়, কিন্তু এই সময় বাচ্চাদের নাভিটা কাঁচা থাকে, তো তাই তাকে ডায়পার পরানোটা প্রয়োজন নেই। তাকে আপনি নর্মাল সাধারণ কাপড় যা আছে বা যে কাঁথা টাথা আছে সেগুলো দিয়ে আপনি তাকে ঢেকে নেবেন, মুড়িয়ে নেবেন, রাখবেন, এটাই ভালো হবে। আর গরমের দিন হলে একটু খোলামেলা রাখবেন,
রাখবেন, সে আরাম পাবে। এরপরে যখন তার নাভিটা ভালো হয়ে যাবে তখন আপনি ডায়াপারটা ইউজ করতেই পারেন। এটা হচ্ছে আমার একটা পার্সোনাল সাজেশন আর কি, আমি এইভাবে উপকৃত হয়েছিলাম। তো এরপরে মোটামুটি এগুলোই আপনি যদি মেনটেন করেন তাহলেই চলবে, এর বেশি কিছু প্রয়োজন নেই। যেহেতু আপনাকে এখানে স্টে করতে হচ্ছে না, আপনি 2-1 ঘন্টার ভেতরেই যেহেতু আপনাকে ছাড়পত্র দিয়ে দেওয়া হবে বাড়ি চলে আসবেন। আর এখানে বাড়তি আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে স্পন্সের জুতো পরবেন। স্পন্সের জুতা পরলে আরাম পাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, যেহেতু হাঁটাহাঁটির একটা ব্যাপার থাকে সেই জন্য আপনি অবশ্যই জুতোটা পরে নেবেন। আর একটা বোনাস কথা বলি, সেটা হচ্ছে ডাক্তাররা বলুক আর না বলুক, জন্মের 1 ঘন্টার মধ্যে আপনার শাল দুধ বাচ্চাকে খাওয়াবেন। এই শাল দুধটা বাচ্চার জন্য খুব উপকারী, তার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।